এবার নিরাপত্তা পরিষদের 12 দেশের সঙ্গে সহযোগিতা কার্যক্রম স্থগিত করল ইসরায়েল। বসতি নির্মাণ বন্ধের প্রস্তাব পাশে কলকাঠি নেড়েছেন ওবামা, অভিযোগ তেল আবিবের। 75 বছরে এই প্রথম পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটি পরিদর্শনে যাচ্ছেন জাপানের সরকার প্রধান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনার জন্য ক্ষমা চাওয়ার সম্ভাবনা নাকচ। কৃষ্ণ সাগরে বিধ্বস্ত রুশ সামরিক বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার, আরোহীদের মরদেহের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত। এবং আলেপ্পোয় বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়ার দাবি সিরীয় সেনাদের। হোমসে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে 25 জঙ্গি নিহত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। নিরাপত্তা পরিষদে ইসরায়েল বিরোধী প্রস্তাবে সমর্থনকারী 12 দেশের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম স্থগিত করেছে তেল আবিব। দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার এই ঘোষণা দেন। দেশটির অভিযোগ, ইসরায়েলি বসতি নির্মাণ বন্ধের প্রস্তাব পাশে পেছন থেকে সব কলকাঠি নেড়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বসতি সম্প্রসারণ বিরোধী প্রস্তাব পাশের পর একের পর এক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে আসছে তেল আবিব। এই প্রস্তাবে সমর্থনকারী দেশগুলোর রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর পর এবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে চড়াও হল ইসরায়েল। যুক্তরাষ্ট্রে নিয়োজিত ইসরায়েলি রাষ্ট্রদূত রন ডেরমারের সরাসরি অভিযোগ, জাতিসংঘে প্রস্তাব পাশের পেছনে কলকাঠি নেড়েছেন ওবামা। এ বিষয়ে ইসরায়েলের কাছে যথেষ্ট প্রমাণ থাকার দাবি করা হলেও তার বিস্তারিত প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসন দায়িত্ব গ্রহণের পর আমরা তাদের কাছে এ সংক্রান্ত প্রমাণাদি তুলে দেব। তারা যদি সেই তথ্য মার্কিনীদের কাছে প্রকাশ করতে চায় সেটা তাদের ব্যাপার। এর মধ্যেই ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ বন্ধের প্রস্তাবে সমর্থন দেয় মঙ্গলবার নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী 12 দেশের সঙ্গে ব্যবসা সহ বিভিন্ন খাতে সহযোগিতামূলক কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে তিনি এই বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন বলেও দুজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তার বরাতে জানায় সিএনএন। এর আগে সোমবার এক অনুষ্ঠানে বক্তৃতায় বিশ্ব সম্প্রদায়কে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতানিয়াহু। ইসরায়েল একটি গর্বিত রাষ্ট্র, আমরা কারো কাছে মাথা নত করব না। কেউ যদি আমাদের চপেটাঘাত করে তবে আমরাও এর পাল্টা জবাব দেব। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে আমরা যে আগ্রাসনের শিকার হয়েছি, শিগগিরই হয়তো এমন আরো পদক্ষেপ দেখা যাবে। আমরা সেসব সিদ্ধান্তও মেনে নেব না। এদিকে ফ্রান্সের প্রস্তাবিত মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার জন্য আগামী 15ই জানুয়ারি প্যারিসে অনুষ্ঠেয় 70 দেশের প্রতিনিধিদের বৈঠকের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এভিগদর লাইবারম্যান। প্যারিস শান্তি সম্মেলনে ইসরায়েল বিরোধী কোনো পদক্ষেপ গৃহীত হলে তা ফরাসি জাতিকে বিভক্ত করবে বলেও মন্তব্য করেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। জাতিসংঘকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মিলন মেলা এবং কিছু সুন্দর সময় পার করার স্থান বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 দিন আগে জাতিসংঘে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি নির্মাণ বন্ধের প্রস্তাব পাশের কারণে টুইটার বার্তায় এমন মন্তব্য করেন ট্রাম্প। তার এই মন্তব্য আভাস দিচ্ছে, ক্ষমতা গ্রহণের পর ইসরায়েল ইস্যুতে জাতিসংঘের অবস্থানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবেন তিনি। এর আগে তিনি বলেছিলেন, জানুয়ারির 20 তারিখের পর বর্তমান চিত্র পাল্টে যাবে। পার্ল হারবার হামলার 75 বছর পর হাওয়াইয়ে মার্কিন নৌঘাঁটিতে পরিদর্শনে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। প্রথম কোন জাপানি প্রধানমন্ত্রী হিসেবে এই সফরে অ্যাবে পার্ল হারবার আক্রমণে নিহতদের জন্য প্রার্থনা করবেন। তবে এই হামলার জন্য ক্ষমা চাইবেন না, আগেই জানিয়ে দিয়েছেন তিনি। এরই মধ্যে হাওয়াইয়ে পৌঁছেছেন শিনজো অ্যাবে। সেখানে পৌঁছে 1941 সালের হামলার ঘটনায় নিহত মার্কিন সেনাদের স্মরণে গড়ে তোলা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় কিছুক্ষণ নীরবতা পালন করেন অ্যাবে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পার্ল হারবার পরিদর্শনে যাবেন জাপানের প্রধানমন্ত্রী। 1941 সালের 7 ডিসেম্বর পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায় জাপান। ওই হামলায় প্রায় 2300 জন নিহত হন। ওই ঘটনার পরেই যুক্তরাষ্ট্রে সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধের পর জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্র মিত্রতা স্থাপন করলেও এ পর্যন্ত দেশ দুটির কোনো শীর্ষ নেতা পার্ল হারবারে সফর করেননি। আন্তর্জাতিক সময় আরও দেখবেন।
ভারতের গোয়ায় রানওয়ে থেকে বিমান ছিটকে পড়ে বেশ কয়েকজন আহত। দিল্লির বিমানবন্দরে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে বেঁচে গেল দুটি উড়োজাহাজ। কৃষ্ণ সাগরের সোচি উপকূলে বিধ্বস্ত রুশ সামরিক বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। আরোহীদের খোঁজে বড় ধরনের অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত 12টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিধ্বস্ত বিমানের দুটি বড় অংশ খুঁজে পেয়েছে তারা। নিখোঁজদের খুঁজে পাওয়ার আর কোনো সম্ভাবনা হয়তো নেই, তবুও স্বজনদের কাছে প্রিয়জনের মরদেহটি তুলে দিতে এইভাবে কৃষ্ণ সাগরের সোচি উপকূলে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এ তল্লাশি অভিযানে অংশ নিয়েছেন 3000-এরও বেশি উদ্ধারকর্মী। এদের মধ্যে 109 জন স্কুবা ডাইভারও রয়েছেন। কৃষ্ণ সাগরের 100 বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে জাহাজ, জেট, হেলিকপ্টার ও সাবমেরিন দিয়ে তন্ন তন্ন করে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। আমাদের উদ্ধারকারী দল বিধ্বস্ত বিমানটির যে সকল ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে তা তদন্তকারী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। গত 24 ঘন্টা ধরে উদ্ধারকারী দল বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি মরদেহ খুঁজে পেয়েছি আমরা। বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। বার্তা সংস্থা তাস জানায়, উদ্ধারের পর ব্ল্যাক বক্সটি মস্কোতে পাঠানো হয়েছে। এদিকে বিমান বিধ্বস্তের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সংযোগ নেই বলে ফের নাকচ করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা বিভাগ জানায়, প্রাথমিকভাবে পাইলটের ভুল ও যান্ত্রিক ত্রুটি এই দুই বিষয়কে বিমান বিধ্বস্তের কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে রাশিয়া। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সৃষ্টিকর্তা রাশিয়ার জনগণ ও নিহতদের পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুক। রোববার 83 যাত্রী এবং 8 জন ক্রু নিয়ে রাশিয়ার সোচি থেকে সিরিয়ার উদ্দেশ্যে যাবার পথে দুর্ঘটনার শিকার হয়। কিছুক্ষণ পরই বিমানটির ধ্বংসাবশেষ কৃষ্ণ সাগরের সোচি পুকুরে খুঁজে পাওয়া যায়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। চলতি বছরের নভেম্বরে ব্রাজিলের শ্যাপেকোয়েন্স ক্লাবের খেলোয়াড় বহনকারী বিমানটি মানবসৃষ্ট ভুলের কারণে বিধ্বস্ত হয়েছিল উল্লেখ করে এক প্রতিবেদন প্রকাশ করেছে কলম্বিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। দুর্ঘটনার পেছনে পাইলটের ভুল, এয়ারলাইন কর্তৃপক্ষ ও বলিভিয়ার ব্যবস্থাপনাকে দায়ী করা হয়েছে। কলম্বিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দীর্ঘ তদন্ত শেষে এই প্রতিবেদন প্রকাশ করল। গত নভেম্বরে বলিভিয়া ভিত্তিক চার্টার কোম্পানির একটি বিমান কলম্বিয়ার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। এতে নিহত হন 71 আরোহী। বিধ্বস্ত বিমানটির অধিকাংশ যাত্রী ছিল ব্রাজিলের একটি ক্লাবের খেলোয়াড়। প্রথম দিকে বিমান দুর্ঘটনার জন্য শুধুমাত্র জ্বালানি শেষ হওয়াকে দায়ী করা হয়েছিল। হাওয়াই দ্বীপে মার্কিন সেনা সদস্য ও তাদের পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। প্রেসিডেন্ট হিসেবে সেনা সদস্য ও তাদের পরিবারের সঙ্গে এটি শেষ বড়দিন উদযাপন। এ সময় বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ওবামা। বড়দিনের ছুটি কাটাতে বর্তমানে হাওয়াই দ্বীপে অবস্থান করছেন তিনি। It's impossible for us to fully repay what you've done and the sacrifices that you make. আপনারা দেশের জন্য যা করছেন তার প্রতিদান দেওয়া অসম্ভব। একজন প্রেসিডেন্ট হিসেবে যতটুকু দায়িত্ব ছিল তা পালনের চেষ্টা করেছি। আমি আশা করি এবারের বড়দিনও আপনাদের জন্য মঙ্গল বয়ে আনবে। And that we're grateful and that we'll stay grateful even when আবারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকলে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাই জয়ী হতেন, নিজের এমন আত্মবিশ্বাসের কথা সংবাদ মাধ্যম সিএনএনকে জানান ওবামা। সোমবার প্রচারিত এক সাক্ষাৎকারে বিভিন্ন সময়ে নেয়া তার পদক্ষেপগুলোর কার্যকারিতা ব্যাখ্যা করে ওবামা বলেন, তার জনপ্রিয়তা যথেষ্ট, আর যারা তাকে অপছন্দ করেন তারাও এবার তাকে ভোট দিতেন বলে মন্তব্য করেন তিনি। তবে তার এই মন্তব্যের পর এক টুইটার বার্তায় ট্রাম্প লিখেছেন, ওবামার কাছে মনে হচ্ছে তিনি জয়ী হতেন, তবে আসলে তা সম্ভব হতো না, কারণ আইএস এবং ওবামা কেয়ার তার জন্য বড় বাধা হয়ে দাঁড়াতো। concern, fear, I'm in a majority Latino school. সিরিয়ায় বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পো পুনর্দখলের পর শহরটিতে বেশ কয়েকটি গণকবরের সন্ধান পেয়েছে সিরীয় সেনারা। এছাড়াও আলেপ্পোর বিদ্রোহীদের পরিচালিত কয়েকটি বন্দিশালা থেকে অন্তত 21 জন বেসামরিক নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে তারা।
দেশটির আরেক প্রদেশ হোমসের পশ্চিমাঞ্চলে সিরীয় সেনাদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছে অন্তত 25 জঙ্গি। বিদ্রোহীদের কাছ থেকে সম্প্রতি পুনরুদ্ধার হওয়া আলেপ্পোয় বিদ্রোহী ও তাদের পরিবার পরিজনদের সরিয়ে নেওয়ার কাজ পুরোপুরি শেষ হওয়ার পর থেকেই শহরটিতে বিস্ফোরক দ্রব্য ও মৃতদেহের খোঁজে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে আসছে সিরীয় সেনারা। সোমবার তারা শহরটির বেশ কয়েক জায়গায় গণকবরের সন্ধান পায়। এসব গণকবর থেকে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের দেহাবশেষ উদ্ধার করা হয় বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। হত্যা করার আগে তাদের ওপর বিদ্রোহীরা ভয়াবহ নির্যাতন চালায় বলে প্রমাণ পাওয়া গেছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। উদ্ধার করা বেশিরভাগ লাশ ছিন্ন ভিন্ন এবং প্রত্যেকের খুলিতে গুলির চিহ্ন রয়েছে। এদিন পূর্ব আলেপ্পোর বিভিন্ন এলাকায় বিদ্রোহীদের বন্দিশালা হিসেবে ব্যবহৃত কয়েকটি ভবন থেকে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের মৃতদেহ উদ্ধার করে সিরীয় বাহিনী। স্থানীয় গণমাধ্যম জানায় এদের মধ্যে 5 শিশু ও 4 নারীর মৃতদেহ দেখা গেছে। বিদ্রোহীরা শহর থেকে সরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এসব হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দামেস্কে আসাদ বিরোধী কয়েকটি বেসামরিক গ্রুপ মিলিত হয়ে দ্য সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্ট নামে নতুন একটি জোট গঠনের ঘোষণা দিয়েছে। রাশিয়া, ইরান ও তুরস্কের মধ্যস্থতায় কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠেয় সিরিয়া শান্তি আলোচনায় অংশ নিতে এই জোট প্রস্তুত আছে বলে জানান জোটের নেতারা। সিরিয়ার চলমান রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধানে নতুন এই জোট কাজ করে যাবে উল্লেখ করে সিরিয়ার ওপর থেকে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানান তারা। আমাদের এই জোটে বেশ কয়েকটি ছোট ছোট বিরোধী দল রয়েছে। এদের মধ্যে অনেকেই আবার জেনেভায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় অংশ নিয়েছিল। আমরা এই মুহূর্তে আস্তানায় পরবর্তী শান্তি আলোচনায় অংশগ্রহণের অপেক্ষায় আছি। এর বাইরেও সংকট সমাধানে ভবিষ্যতে যে কোনো শান্তি আলোচনায় অংশ নিতেও আমরা প্রস্তুত। এর মধ্যে সিরিয়ার আরেক শহর হোমসের পশ্চিমাঞ্চলে সিরীয় সেনাদের সঙ্গে আল নুসরা সহ বিভিন্ন বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যম জানায় উত্তরাঞ্চলীয় আল রাস্তান এলাকায় জঙ্গি গোষ্ঠী আল নুসরা সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই এলাকায় অভিযান চালায় সিরীয় সেনারা। দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত 25 জঙ্গি নিহত হয় বলে দাবি করে সিরীয় বাহিনী। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ার আল বাবে 30 বেসামরিক নাগরিককে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুর্কি সামরিক বাহিনী। এছাড়াও রোববার আইএসের এ হামলায় বহু মানুষ আহত হয়েছে বলে অভিযোগ করা হয়। শহরটি থেকে পালানোর সময় তাদের ওপর এই হামলা চালানো হয় বলে জানা গেছে। তুর্কি বাহিনী গত প্রায় 4 মাস ধরে শহরটিতে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে আসছে। তুরস্কের গত 15 জুলাইয়ের অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের বিচার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার ইস্তানবুলে 29 জন পুলিশ কর্মকর্তার মামলা শুনানি অনুষ্ঠানের কথা জানিয়েছে গণমাধ্যম। অভিযুক্ত 21 পুলিশ সদস্যদের যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর 8 জনের 15 বছরের কারাদণ্ডের আবেদন করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এর আগে সোমবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দেনিজলি শহরের অভ্যুত্থান চেষ্টায় অভিযুক্ত 60 জনের বিচার কাজ শুরু হয়। চলতি বছরের জুলাইয়ে তুরস্কের এ ব্যর্থ সেনা অভ্যুত্থানের ফলে অন্তত 270 জনের মৃত্যু হয়। এরপর বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 50,000 মানুষকে গ্রেফতার করে পুলিশ। আঙ্কারার পক্ষ থেকে ঘটনায় যুক্তরাষ্ট্র বসবাসরত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন ও তার অনুসারীদের দায়ী করা হয়েছে। তুরস্কে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত এক সপ্তাহে 1682 জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে 516 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে। আটককৃতদের অধিকাংশ দেশটির ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের অনুসারী বলে জানা গেছে। এছাড়া আটককৃতদের মধ্যে কুর্দি মিলিশিয়ার সদস্য রয়েছে 78 জন। এর আগে চলতি বছরের জুলাই মাসে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর ব্যাপক অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনী। সে সময় আটক করা হয় 1,500-এর বেশি মানুষকে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার দায়ে বিরোধী পত্রিকা কামহুরিয়াতের ক্যান্টিন ম্যানেজারকে আটক করেছে পুলিশ। সোমবার
তাকে জেল হাজতে পাঠায় পুলিশ। তুর্কি গণমাধ্যম থেকে জানা যায়, এরদোয়ান এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে যাবেন বলে রাস্তাটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। আটক সেনল বুরান নামের ওই ব্যক্তি কর্মক্ষেত্রে যাওয়ার পথে অনেকক্ষণ সে রাস্তায় দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। এ সময় পুলিশকে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, এরদোয়ানকে এক কাপ চাও তৈরি করে খাওয়াবেন না তিনি। এই মন্তব্যের কারণে পুলিশ তাকে আটক করে। তুরস্কে এরদোয়ানের বিরুদ্ধে ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার পর থেকে ব্যাপক ধরপাকড় চলে। গত অক্টোবরে কামহুরিয়াত পত্রিকার প্রধান সম্পাদককে আটক করা হয়। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ। ফিলিপিন্সের টাইফুন নকটেনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 6, নিখোঁজ 18। বন্যায় ভাসছে অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনা। ভারতের গোয়ায় জেট এয়ারওয়েজের একটি বিমান ওড়ার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। একই দিন দিল্লি বিমানবন্দরে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে বেঁচে গেছে দুটি বিমান। মঙ্গলবার সকালে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান লখনৌ থেকে দিল্লিতে অবতরণ করে। ঠিক সেই মুহূর্তে স্পাইস জেটের আরেকটি ফ্লাইট একই রানওয়ে থেকে উড্ডয়নের সময় দুটি বিমানই খুব কাছাকাছি চলে আসে। এয়ার ট্রাফিক কন্ট্রোল কক্ষের সঙ্গে যোগাযোগে বিঘ্ন ঘটায় এই পরিস্থিতি তৈরি হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি সাময়িক বন্ধ রাখা হয়। একই দিন সকালে গোয়ার দাবোলিম বিমানবন্দর থেকে 161 যাত্রী নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় জেট এয়ারওয়েজের একটি বিমান পিছলে রানওয়ের বাইরে চলে যায়। এর পরপরই তাৎক্ষণিকভাবে সব যাত্রীদের বের করে আনে উদ্ধারকর্মীরা। এরপর কিছুক্ষণের জন্য বিমানবন্দরটিতে ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়। বোমা হামলার হুমকির পর রাশিয়ার রাজধানী মস্কোয় 3টি রেল স্টেশন থেকে 3000 মানুষকে সরিয়ে নিয়েছে পুলিশ। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, অজ্ঞাত ফোন নম্বর থেকে বোমা হামলার হুমকি দেওয়ার পর কাজানস্কি, লেনিনগ্রাদস্কি এবং ইউরোস্লাভস্কি রেল স্টেশনে বোমার খোঁজে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালায় পুলিশ। 3টি রেল স্টেশনই মস্কো স্কোয়ারে অবস্থিত। দৈনন্দিন কাজের জন্য ট্রেনকে প্রধান যানবাহন হিসেবে ব্যবহার করে থাকে মস্কোর সাধারণ মানুষ। বোমা হামলার হুমকির পর দুর্ভোগে পড়েন তারা। ভারতে 500 ও 1000 রুপির নোট বাতিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত দুর্নীতি কমার বদলে আরো বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সংবাদ সম্মেলনে নোট বাতিলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মোদীর তীব্র সমালোচনা করেন মমতা ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এ সময় মমতা বলেন, ভারতের ব্যাংকিং খাতকে ধ্বংস করে দিয়েছেন মোদী। নোট বাতিলের সিদ্ধান্ত জালিয়াতি ছাড়া আর কিছু নয়। ভারত আরো 20 বছর পিছিয়ে গেল বলেও মন্তব্য করেন তিনি বলেন, নোট বাতিলের পর আদিবাসীরা না খেয়ে দিন কাটাচ্ছে। নোট বাতিলে বিরোধিতা করে বিরোধী দল সব একসাথে হয়েছে বলেও জানান তিনি। एनपीए का नाम पे गरीब लोग को पैसा लूटकर দেশের সরকার প্রধান হিসেবে মোদির উচিত ছিল সাধারণ লোকজনের কথা ভেবে কোনো সিদ্ধান্ত নেওয়া, কিন্তু তিনি যা করেছেন তাতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে মধ্যবিত্ত মানুষ। তারা তো মানুষকে কিছু দিতে পারছেন না, আরো তাদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে। ভারতের মানুষ আজ মৌলিক অধিকার বঞ্চিত, কৃষকের ঘরে খাবার নেই। এ সব কিছুর দায় একমাত্র মোদি সরকারের। এই সরকারের নোট বাতিলের মতো হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে সব বিরোধী দল এক হয়েছে। আমাদের এই প্রতিবাদ চলবে। পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার লেক আলবার্টে ফুটবল দলবাহী একটি নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত 9 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও 21 জন। বড়দিন উপলক্ষে সোমবার দেশটির বুলিসা জেলার ফুটবল দলটি পাশের হৈমা জেলায় খেলতে যাওয়ার উদ্দেশ্যে নৌকায় চড়ে বসে। এ সময় নৌকাটিতে খেলোয়াড় ও তাদের ভক্ত সহ মোট 45 জন যাত্রী ছিল। যাত্রীরা নেচে গেয়ে আনন্দ করার এক পর্যায়ে নৌকার এক পাশে সরে আসলে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে 15 জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে উদ্ধারকারীরা অভিযান চালিয়ে মৃতদেহগুলো তুলে আনে। নিখোঁজদের কেউই আর বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন এবং নৌকার কাঠামোয় ত্রুটি থাকার কারণে নৌকাটি ডুবে গেছে বলে জানায় পুলিশ। বিশ্বের বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে নানা ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ফিলিপিন্স যার মধ্যে উল্লেখযোগ্য।
তীব্র তুষারপাত, বৃষ্টি, বন্যা এবং ভূমিধসের কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করা সহ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় দুর্যোগ কবলিত এলাকার বাসিন্দাদের। এ পর্যায়ে দেখে নেব বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া দুর্যোগের খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। ফিলিপিন্সের টাইফুন নকটেনের আঘাতে পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত 18 জন। ভেঙে গেছে গাছপালা সহ বিভিন্ন স্থাপনা, বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। আবহাওয়া বিভাগ জানায়, রোববার রাতে ঘন্টায় 185 কিলোমিটার বেগে আলবাই প্রদেশে আঘাত হানে টাইফুন নকটেন। পূর্বাঞ্চলে আঘাত হানার পর টাইফুনটি দুর্বল হয়ে ঘন্টায় 130 কিলোমিটার বেগে রাজধানীর ম্যানিলার পশ্চিমের জনবহুল এলাকায় আঘাত হানে। অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ব্রুম উপকূল, পশ্চিমের কিন্টোর, উলুরু, ইউলারা ও পাপুন্ন শহর সহ আরো কয়েকটি স্থানে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এ অবস্থায় ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। বেশি বৃষ্টিপাত এসব অঞ্চলের স্বাভাবিক ঘটনা হলেও এবার তা 50 বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। 24 ঘন্টায় ওইসব এলাকায় গড় বৃষ্টিপাত 200 থেকে 400 মিলিমিটার রেকর্ড করা হয়। ওয়াইভেতে নামের ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রে অস্বাভাবিক নিম্নচাপ সৃষ্টি হওয়ায় এতে বৃষ্টিপাত হচ্ছে বলে জানায় আবহাওয়া দপ্তর। এদিকে অব্যাহত বৃষ্টিপাতের কারণে এরই মধ্যে তলিয়ে গেছে কিম্বার্লি শহর। আর্জেন্টিনায় ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটির বুয়েন্স আয়ার্স প্রদেশে প্রায় 600 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার কারণে পানিতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বন্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত 2 জন নিখোঁজ রয়েছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। এদিকে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে হঠাৎ বৃষ্টি ও তীব্র তুষারপাতের কারণে অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। যান চলাচলের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। তীব্র ঝোড়ো বাতাস সহ নিম্ন তাপমাত্রার কারণে তাপমাত্রা -30 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। ভারতের কাশ্মীরেও শৈত্যপ্রবাহ ও তীব্র তুষারপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার শ্রীনগরে তাপমাত্রা 0.5 ডিগ্রি নিচে নেমে আসে। এতে স্থানীয় কয়েকটি লেকের পানি বরফে পরিণত হয়। আফরিন জেরিন, সময় সংবাদ। পেরুর দক্ষিণাঞ্চলীয় সাবানকায়া আগ্নেয়গিরি থেকে উদগীরণ শুরু হয়েছে। এতে প্রায় 3500 মিটার উচ্চতা পর্যন্ত ছাইযুক্ত ধোঁয়া নির্গত হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশেপাশের মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি বছরের নভেম্বরে ওই আগ্নেয়গিরি থেকে 2000 মিটার পর্যন্ত লাভা উদগীরণ হতে দেখা যায়। প্রায় 200 বছরের পুরনো এই আগ্নেয়গিরিতে প্রায় উদগীরণ হতে থাকে। এতে ওই এলাকার ফসলি জমি সহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হতে দেখা যায়। বারো বছর আগে সুনামির আঘাতে মৃত 2,26,000 মানুষের মধ্যে অন্তত 400 জনের লাশ এখনও থাইল্যান্ডের শনাক্তহীন অবস্থায় রয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। 2004 সালের 26 ডিসেম্বর ইন্দোনেশীয় উপকূলে 9.15 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ভারত মহাসাগর জুড়ে সুনামি ছড়িয়ে পড়ে। এতে যে পরিমাণ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে তা বিশ্বের প্রাকৃতিক দুর্যোগের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্যোগ। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। থাইল্যান্ডেই মারা যায় অন্তত 5400 জন, যাদের অর্ধেকই পর্যটক। মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য প্রায় 5000 পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও এ পর্যন্ত অন্তত 400 মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটির পুলিশ। পাকিস্তানের পাঞ্জাবে বিষাক্ত মদ পানে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ খবর জানায় বিবিসি। নিহতদের মধ্যে 24 জন খ্রিস্টান ও 2 জন মুসলমান। এই ঘটনায় বেশ কয়েকজন মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এ পর্যন্ত অন্তত 40 জন হাসপাতালে ভর্তি হয়েছে। পুলিশ জানায়, এরই মধ্যে তারা ঘটনার তদন্তে কাজ শুরু করেছে। এর আগে গত অক্টোবরে একই ধরনের ঘটনায় পাঞ্জাবে 11 জনের মৃত্যু হয়। পাকিস্তানে মুসলমানদের কাছে মদ বিক্রি নিষিদ্ধ হলেও অন্য সম্প্রদায়ের মানুষ নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তা কিনতে পারে। প্রখ্যাত ব্রিটিশ পপ তারকা জর্জ মাইকেলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিশ্বজুড়ে। মাইকেলের দীর্ঘদিনের বন্ধু, সহকর্মী সহ বিভিন্ন গুণীজন তাদের শোকাবহ বিবৃতি দিয়ে তার আত্মার শান্তি কামনা করেছেন।
এছাড়াও ভক্তরা ফুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন কিংবদন্তি এই তারকার বাড়ির নিচে। চিরদিন অমর হয়ে কোটি ভক্তের হৃদয়ে থাকবেন এই তারকা, এমন মন্তব্য করে কেউ কেউ লিখে যাচ্ছেন নানা উক্তি। ক্রিসমাসের দিন মাত্র 53 বছর বয়সে না ফেরার দেশে চলে যান 80 দশকের জনপ্রিয় এই পপ তারকা। ভারতের উত্তরপ্রদেশের এক নারী শ্রমিক জনধন অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে ব্যাংকে 100 কোটি রুপি দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন। মিরাট শহরের সারদা রোড শাখায় শীতল যাদব নামের ওই নারীর অ্যাকাউন্টে এ ট্রানজ্যাকশন পাওয়া যায় বলে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়। 18 ডিসেম্বর অর্থ তুলতে গিয়ে অ্যাকাউন্টে 99,99,99,394 রুপি দেখে অবাক হয়ে যান তিনি। ব্যাংক কর্মকর্তাদের অভিযোগ জানালে তারা অভিযোগ নেননি বলেও দাবি করেন তিনি। পরে তার স্বামী জিলেদার সিং এর সহযোগিতায় বিষয়টিকে খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠান তিনি। জনধন অ্যাকাউন্ট ভারতের নিম্ন আয়ের মানুষের জন্য তৈরি, যা কোনো ধরনের জামানত ছাড়াই খোলা যায়। এই ব্যাংকে সর্বোচ্চ 50,000 রুপি রাখা যায়। সম্মানিত ডক্টরেট উপাধি পেলেন বলিউড তারকা শাহরুখ খান। সোমবার ভারতের হায়দ্রাবাদের মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয় থেকে তাকে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে ছাত্রদের মতো বেশ ধরেই আসেন তিনি। এ সময় তার পরনে ছিল ছাত্রদের মতো কালো টুপি ও গাউন। বিনোদন জগতে ব্যাপক অবদানের জন্য কিং খানকে এ সম্মানে ভূষিত করা হয়। অনুষ্ঠানে প্রায় 48,000 শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। I take this as a very big responsibility in the field of education and in the field of Urdu and সংবাদ মাধ্যম বিবিসি এ বছরের কিছু আলোচিত। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। এবার নিরাপত্তা পরিষদের 12 দেশের সঙ্গে সহযোগিতা কার্যক্রম স্থগিত করল ইসরায়েল। বসতি নির্মাণ বন্ধের প্রস্তাব পাশে কলকাঠি নেড়েছেন ওবামা, অভিযোগ তেল আবিবের। 75 বছরে এই প্রথম পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটি পরিদর্শনে যাচ্ছেন জাপানের সরকার প্রধান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনার জন্য ক্ষমা চাওয়ার সম্ভাবনা নাকচ। কৃষ্ণ সাগরে বিধ্বস্ত রুশ সামরিক বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার, আরোহীদের মরদেহের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত। এবং আলেপ্পোয় বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়ার দাবি সিরীয় সেনাদের। হোমসে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে 25 জঙ্গি নিহত। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।